বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধামের সাবেক অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ৩৮ জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। আজ মঙ্গলবার ২৬ নভেম্বর চট্টগ্রাম ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে এ আদেশ দেয়। এরপর জানাবো, হামলায় ৫০ কোটি টাকার বেশি ক্ষতি, মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বললেন ডিএমআরসি অধ্যক্ষ। রাজধানী যাত্রাবাড়িতে ড মাহবুবুর রহমান মোল্লা কলেজে ডিএমআরসি হামলার ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কলেজ প্রশাসন। এদিকে সংবিধান সংস্কারে কমিশনের কাছে লিখিত প্রস্তাব দিল বিএনপি। সংবিধান সংস্কার কমিশনের কাছে লিখিত প্রস্তাব দিয়েছে আজ ২৬ নভেম্বর বিএনপি নেতা সালাউদ্দিনের নেতৃত্বে ২ সদস্যের প্রতিনিধি দল সেখানে উপস্থিত ছিলেন। এবারে জানাবো, ভারতে মসজিদকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ৪ জন মুসলিম, জামাত ইসলামের প্রতিবাদ। ভারতের উত্তরপ্রদেশের রাজ্যে মুঘল আমলের একটি মসজিদের জরিপ পরিচালনাকে কেন্দ্র করে সংঘর্ষের সময় অন্তত ৪ জন মুসলিম নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত ৫০ জন। রাজ্যের সম্বল জেলায় হিন্দু মুসলিমদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ভারতের প্রশাসন হিন্দুদের পক্ষ নিয়েছে। এর জন্য জামাত ইসলাম প্রতিবাদ জানিয়েছে। এবারে জানাবো, জোর করে পদত্যাগ করানো সেই উপাধ্যক্ষের মৃত্যু। আওয়ামী লীগ সরকারের পতনের পর জোর করে পদত্যাগ করানো চট্টগ্রাম নগরের হাজেরা তজু ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ SM আয়ুব ৫৯ মারা গেছেন। আজ হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। এবং সর্বশেষ জানাবো, ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান, পুলিশ নিহত। কারাগার থেকে বিরাট বিক্ষোভের ডাক দিয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী তেহরিকি ইনসাফ এর প্রতিষ্ঠাতা ইমরান খান। তার এই আহ্বানে রাজপথে নেমে এসেছে হাজার হাজার নেতাকর্মী। গণহারে গ্রেপ্তারের পরও ঠেকানো যায়নি জনস্রোত। উত্তাল হয়ে উঠেছে পাকিস্তান। নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে দেশটিতে একজন পুলিশ সদস্য নিহত হয়েছে, এছাড়াও আহত হয়েছে কয়েকজন। আজ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ইসকন নেতা চিন্ময়ের জামিন নামঞ্জুর। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের হওয়া মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চট্টগ্রাম হাটহাজারী পুণ্ডরিক ধামের সাবেক অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ৩৮ জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। আজ মঙ্গলবার ২৬ নভেম্বর চট্টগ্রাম ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে আদেশ দেন। এর আগে কঠোর নিরাপত্তায় সকাল ১০:৫০ তাকে আদালতে হাজির করা হয়। এ সময় আদালত প্রাঙ্গণে ভিড় করেন চিন্ময় দাসের ভক্তরা। এর আগে গতকাল সোমবার বিকাল ৪টার দিকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি গত ৩১ অক্টোবর বিএনপির নেতা ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন। এ মামলায় চিন্ময় দাস সহ ১৯ জনকে আসামি করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়, গত ৫ আগস্ট বাংলাদেশ গণঅভ্যুত্থান সংগঠিত হওয়ার পর নগরে নিউ মার্কেট মোড়ে 0 পয়েন্টে স্তম্ভের উপর বৈষম্যবিরোধী ছাত্র জনতার একটি জাতীয় পতাকা উড়ানো হয়, যা এখনও সেখানে উঠছে। ২৫ অক্টোবর বাংলাদেশ সনাতন জাগরণী মঞ্চের উদ্যোগে লালদিঘি মাঠে একটি সমাবেশ হয়। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ ওই সমাবেশ
সমাবেশে যোগ দেন। ওই দিন চন্দন কুমার ধস ১৯ জন আসামির ইন্ধনে বাকি আসামিরা নিউ মার্কেট মোড়ে 0 পয়েন্টে স্তম্ভ ও আশপাশে বাংলাদেশের জাতীয় পতাকার উপর ধর্মীয় গোষ্ঠী ইসকনের গেরুয়া রঙের ধর্মীয় পতাকা উত্তোলন করে সেখানে স্থাপন করে দেয়। এ নিয়ে সাধারণ নাগরিকদের ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ মামলার পর ইসকন প্রবর্তক ধাম অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় রাষ্ট্রদ্রোহ মামলা প্রসঙ্গে চিন্ময় কৃষ্ণ দাসের একটি বিবৃতি প্রকাশিত হয়। সেখানে তিনি মামলাটি সনাতনীদের ৮ দফা দাবি আদায়ের শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা হিসেবে ব্যাখ্যা দেন। ওই বিবৃতিতে চিন্ময় দাস বলেন, গত ৫ আগস্টের পর সনাতনীদের উপর হামলা নির্যাতন চালানোর প্রতিবাদে আমাদের আন্দোলন, এই আন্দোলন বর্তমান সরকার কিংবা রাষ্ট্রের বিরুদ্ধে নয়। হামলায় ৫০ কোটি টাকার বেশি ক্ষতি, মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ডিএমআরসি অধ্যক্ষ রাজধানী যাত্রাবাড়ী ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে ডিএমআরসি হামলার ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে কলেজ প্রশাসন। মঙ্গলবার ২৬শে নভেম্বর কলেজটির অধ্যক্ষ ওবায়দুল্লাহ নয়ন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি দাবি করেন, শহীদ সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের হামলার ঘটনায় ডিএমআরসিতে ৫০ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শত শত শিক্ষার্থী যাত্রাবাড়ী ও ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় কলেজটির বিভিন্ন সামগ্রী ও সরঞ্জাম নিয়ে যায় হামলাকারীরা। পরে দুপুর ১টার দিকে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী ও স্থানীয় জনতা শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুলের শিক্ষার্থীদের মধ্যে পাল্টা ধাও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর যাত্রাবাড়ী এলাকা। এই ঘটনায় অনেকেই আহত হয়েছে, তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসেন পুলিশ, র্যাব সহ সেনাবাহিনীর সদস্যরা। এদিকে এই ঘটনায় আহত ৩৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে নেওয়া হয়েছে। সোমবার বিকাল ৪টা পর্যন্ত তারা ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন ছিল। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক ইনচার্জ মোহাম্মদ ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া সংঘর্ষের ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যাত্রাবাড়ী ড্যামরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এছাড়াও এই ঘটনাস্থলে রয়েছে পুলিশ, র্যাব ছাড়াও সেনাবাহিনীর বিশেষ দল। সংবিধান সংস্কার কমিশনের কাছে লিখিত প্রস্তাব দিল বিএনপি। সংবিধান সংস্কার কমিশনের কাছে লিখিত প্রস্তাব দিয়েছে বিএনপি। মঙ্গলবার ২৬শে নভেম্বর জাতীয় সংসদ ভবনে সংস্কার কমিশনের কার্যালয়ে কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজের হাতে এটি তুলে দেয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে ২ সদস্যের একটি প্রতিনিধি দল। সংবিধান সংস্কার কমিশন জানায়, তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এখন পর্যন্ত ৪৭,০০০ সাধারণ মানুষ তাদের প্রস্তাব ও মতামত দিয়েছে। এছাড়াও ২৮টি সংগঠন, ২৩ জন সুশীল সমাজের প্রতিনিধি, ৫ জন সংবিধান বিশেষজ্ঞ, ১০ জন তরুণ চিন্তাবিদদের সঙ্গে মতবিনিময় এবং আলোচনা করেন কমিশন। এছাড়াও কমিশন এখন সবার মতামত যাচাই বাছাই বা বিশ্লেষণ করছে। কমিশন আরও জানায়, পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আনা, উপরাষ্ট্রপতি পদ সৃষ্টি, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগে পৃথকীকরণ সহ অনেকগুলো বিধানের দাবি করে প্রস্তাব দিয়েছে বিএনপি। সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ বলেন, নির্বাচনের সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তীকালীন সরকার। সংবিধান তো শুধু একটি নির্বাচনের জন্য না, প্রয়োজনে বিয়োজন পুনর্লিখন, যেখানে যে ধরনের সুপারিশ প্রয়োজন আমরা তা করব। ভারতে মসজিদকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ৪, জামাতের প্রতিবাদ। ভারতের উত্তরপ্রদেশে রাজ্যে একটি মুঘল আমলের জামে মসজিদে জরিপ পরিচালনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ৪ জন মুসলিম নাগরিক নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ৩০ জন। রাজ্যের সম্বল জেলার রোববার সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, মসজিদটির যে জায়গায় অবস্থিত তা নিয়ে দ্বন্দ্ব আছে। সেই দ্বন্দ্বের জেরে বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। এক পক্ষের দাবি, এই স্থানে মসজিদ অবস্থিত, সেখানে আগে মন্দির ছিল, অর্থাৎ হিন্দু মন্দিরের জায়গায় এখানে মসজিদ করা হয়েছে। অথচ মসজিদটি মুঘল সম্রাটের আমলে, যে সময় মুসলিমরাই মসজিদটি দিয়েছিল, আগে কোনো হিন্দু মন্দিরের উপস্থিতি ছিল না এখানে। যেখানে জরিপ চালাতে গেলে মুসলমানরা বাধা দেয়। পরে পুলিশের গুলিতে ৪ জন মুসল্লি নিহত এবং অনেক মুসল্লি আহত হয়েছেন। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন, ক্ষমতাসীন বিজেপি সরকার
সরকার ক্ষমতা আসার পর থেকেই মুসলমানদের মসজিদ ও মাদ্রাসা ধ্বংস করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র করে চলেছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে মসজিদের স্থানে পূর্বে মন্দির থাকার মিথ্যা দাবি জানিয়ে মসজিদ ধ্বংস করার চক্রান্ত ও ষড়যন্ত্র শুরু করেছে। মুসলমানদের মসজিদ ধ্বংস করার অপচেষ্টা চালিয়ে বিজেপি সরকার জাতিসংঘ কর্তৃক স্বীকৃত মুসলমানদের ধর্মীয় মানবিক অধিকার লঙ্ঘন করেছে। ভারত সরকার এহেন ঘৃণিত অন্যায় কর্মকাণ্ডে সারা বিশ্বের মুসলমান উদ্বিগ্ন। গোলাম পরোয়ার বলেন, মুসলমানদের মসজিদ ধ্বংস করার ষড়যন্ত্র বন্ধ করার জন্য আমি বিজেপি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে ভারতের মুসলমানদের ধর্মীয় মানবিক অধিকার ভারত সরকারের হস্তক্ষেপ করার প্রতিবাদ জানানোর জন্য আমি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।